মেয়েটা তো কানা, একে বিয়ে করবে কে? ইতিমধ্যে আমার ভাই চলে যান ইউএসএতে এবং আমার মার ক্যান্সার ধরা পড়ে। যে আল্লাহ আমার সাথে এরকম কেন করলো, আমাকেই কেন বেছে নিল এই কষ্টটা দেওয়ার জন্য। একবার এত বেশি ওষুধ খেয়ে ফেললাম যে আমাকে অ্যাম্বুলেন্সে করে আমার বোন ঢাকায় নিয়ে আসলেন মেডিকেলে। ওই প্রেমটার কারণেই কেন জানি এই প্রেমটা হয়ে গেল, যে ওই ডাক্তার সাহেব মারা গিয়েছেন এবং উনি ছাড়া আজ পর্যন্ত আমার চোখে কেউ হাত দিতে সাহস পায়নি। ব্যান্ডেজ খোলা হলো, তখন দেখা গেল আমার এই চোখটা পুরো উঠিয়ে ফেলেছে সে। সমস্ত আশেপাশে বাড়ির মেয়ের মারা তাদের মেয়েদেরকে বলছে বা বাবারা, এই মেয়ের সাথে মেশা যাবে না, এর রাতের বেলা বাইরে থাকে। যে কথাটা বলা যায় না, শেয়ার করা যায় না, সেই কষ্টটা, যে কষ্টের কথা শেয়ার করা যায় তার চেয়ে শত গুণে বেশি যন্ত্রণাদায়ক। আপনার সংসার জীবন একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যান্ডিং বাংলাদেশে। চলুন দেখা যাক কে রয়েছে আজকে ব্র্যান্ডিং বাংলাদেশের গেস্ট হিসেবে। প্রথমে নামটা একটু বলতে হবে। আমার নাম নাশিদ দিগার খন্দকার, কেকা আমার ডাকনাম। কেকা হচ্ছে ডাকনাম। জি, বর্তমান বয়স? 48 বছর বয়স। জন্ম জেলা? আমি বগুড়া জেলার মেয়ে। বগুড়ার মেয়ে। বাবার সরকারি চাকরির কারণে আমরা 6 ভাই বোন 6টা জেলায় জন্মগ্রহণ করেছি। আচ্ছা। আমি রংপুরে জন্মেছি। বড় হয়েছেন বগুড়াতে? বড় হয়েছি পুরোটাই বগুড়ায়। শুনি আপনার গল্প একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে বলতে ইচ্ছে করে আপনার। আমার বাবা, উনি ছিলেন অসম্ভব মিশ্র চরিত্রের একজন মানুষ। প্রচন্ড কড়া, প্রচন্ড রাগী, আবার আমাদের সব ভাই বোনের বোধহয় সবচাইতে কাছের বন্ধু। ওকে। আমার জন্ম যখন রংপুরে হয়, যে ডাক্তার আমার আম্মার চিকিৎসা করছিলেন উনি ওখানকার একজন তখনকার খুব নামকরা গাইনিক ডাক্তার ছিলেন। বাসাতেই ডেলিভারিটা হয় আমার। এবং তখন থেকেই দেখা যায় যে আমার চোখের মণিটা ঘুরতো। আচ্ছা। এবং আমি উপরের দিকে বা কোনো দিকে সরাসরি তাকাতে পারতাম না। আচ্ছা। ডাক্তার উনি বলেন যে বাচ্চাটার চোখের কোনো প্রবলেম হতে পারে, তো আপনি 5 বছর বয়সের পরে ওকে চোখের ডাক্তার দেখিয়ে দিন। আচ্ছা। 5 বছর পর্যন্ত একটা বাচ্চার ওটা বলার মতো বোধও থাকে না যে আমি দেখছি কি না দেখছি। তো যাই হোক, 5 বছর বয়সেই আমাকে দেখানো হয়। তখন বলেন ডাক্তাররা যে এটা আরো অনেক আগেই দেখানো উচিত ছিল, তাহলে হয়তো আমরা চেষ্টা করতে পারতাম। ততদিনে কিন্তু ওই বয়সে আমার চোখে ছানি পড়তে শুরু করে। আচ্ছা আচ্ছা। এবং আমি স্কুলে ভর্তি হই 83-তে, একেবারে ক্লাস 2-তে। আমার যেহেতু ওই যে চোখের মণি ঘুরতো আর আমি দেখতেও পেতাম না ভালোভাবে, এদিক ওদিক শুধু মানে তাকে দেখার চেষ্টা করতাম। ক্লাসমেটরা আমার সাথে সবসময় একটু আলাদা করে রাখতো, অনেকে আবার পছন্দও করতো না। কিন্তু আমি তো বুঝতে পারছি না যে ওরা সবাই একসাথে খেলাধুলা করে, আমাকে কেন নিতে চায় না। তো আমি তো পারি না, আমি তো দেখতে পাই না। আমি তখন আসলে ওইটা বোঝার মতো অবস্থায় ছিলাম না যে আমাকে কোনোভাবে তারা আলাদা করে রাখছে বা আমার প্রতি কোনো ধরনের নেগেটিভ তাদের মনোভাব কাজ করছে। এদিকে আমি 2 থেকে পড়াশোনা শুরু করি। প্রথম থেকেই দেখা যায় যে আমি ব্ল্যাকবোর্ড দেখতে পারি না। আচ্ছা। ব্ল্যাকবোর্ড না দেখতে পারার কারণে বিশেষ করে অঙ্কের ক্লাসে আমার খুব সমস্যা হতো। তো তখন বাবা রিটায়ার করেছেন, বাবা 80-তে রিটায়ার করেছেন। তখন বাবা আমাকে বাসায় পড়াতো বা সেই স্কুলে নিয়ে যেত, নিয়ে আসতো। কিন্তু আমি কোনোদিন ওটাও আসলে গুছিয়ে বলতে পারিনি যে আমি ব্ল্যাকবোর্ড দেখতে পারি না জন্যে আমি অঙ্কটা বুঝতে পারতাম না। আমার প্রত্যেক পরীক্ষার পরে প্রোগ্রেস রিপোর্টে লেখা থাকতো অঙ্ক বিষয়ের বিশেষ যত্নের প্রয়োজন। টেনে টুনে আমি ফাইনালে এসে অঙ্কে পাশ করতাম। পাশ করতেন বলতে আপনি লিখতেন কিভাবে? আমি তো লিখতাম অনেকটাই না দেখে, আমি নিজে লিখতাম। আমি বাঁ হাতে লিখি।
ওকে, এটাও একটা আপনি যখন লিখেন আপনি দেখতে পেতেন, মানে আপনি অক্ষরগুলো বুঝতে পারতেন? খুব যে স্পষ্ট বুঝতে পারতাম তা না, তবে একটা অনুমানের উপর লিখতাম, লিখছি goodness. হচ্ছে একটার পর একটা যাচ্ছে। মানে আপনার লাইনটা ঠিক থাকতো কিনা? লাইন ঠিক থাকতো, ওই জন্য আমি একটু গ্যাপ বেশি করে দিতাম। আমরা Very যারা interesting. একটা জিনিস সে অভ্যস্ত হয়ে যায়, আমি চোখে কম দেখছি কিন্তু আমি কিন্তু কানে খুব বেশি শুনতাম। আচ্ছা, পাশের রুমে যদি কেউ কোনো কথা বলতো একবারে খুব অল্প নিচু স্বরে, তাহলেও আমি সেটা শুনতে পারতাম। আচ্ছা, আচ্ছা। তো এটা আল্লাহর বোধহয় একটা আলাদা রহমত থাকে। এখনো অনেকে বিশ্বাস করে না যে মোবাইলে আমি যখন মেসেজ করি আমি টাইপ করি কিভাবে। আমি কিন্তু ওটা হাতের আন্দাজে, আমি কিবোর্ডটা স্পষ্ট দেখতে পাই না, ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। শুধুমাত্র হাতের আন্দাজে যে এটার পর এই অক্ষরটা থাকে। ওকে, সো আপনি যেটা বলছিলেন যে আপনি অঙ্কে ভালো করতেন না, হ্যাঁ, টেনে টুনে পাস। টেনে টুনে পাস, কিন্তু অন্য সাবজেক্টে আমি খুব ভালো। এইভাবে তো আমার প্রাইমারি পড়াটা শেষ হলো। সেটা একটা কিন্ডারগার্টেন স্কুল ছিল। আমার বাবা এবং পরবর্তীতে আমার ভাই চেষ্টা করেছেন আমাকে সর্বোচ্চ সুযোগ সুবিধাটা ওই শহরে দেয়ার। আমি ফ্যামিলি থেকে সুযোগ সুবিধা থেকে কোনোভাবেই বঞ্চিত হইনি, কিন্তু বাইরের যে এই বিষয়গুলো আমাকে ভাবাতো বা কষ্ট দিত, এটাও আমি কখনো তাদেরকে ওইভাবে বলিনি। আমি বগুড়া সিটি গার্লস হাই স্কুলে পড়েছি। এটা খুব নামকরা স্কুল না, কিন্তু অনেক বড় মাঠ ছিল এবং যখনই কোনো ইন্টার স্কুল স্পোর্টস হতো আমাদের স্কুলে আসতো মেয়েরা। তো আমরা 6 ফ্রেন্ড ছিলাম ওইখানে। আমার কোনো ক্লাসমেটের মধ্যে বা জুনিয়র সিনিয়র কারো মধ্যে আমি কোনোদিন আমার চোখ নিয়ে কোনো কথাই শুনিনি, অথচ ওই সময়টায় আমার চোখে প্রায় 4-5টা সার্জারি হয়েছে। আচ্ছা, এবং আমি খুব কাছে নিয়ে এইভাবে নিয়ে পড়তাম। এবং এমন একটা সময় আসলো যে চোখ অপারেশন হয়েছে, তারপরে হয়তো 1 মাস পরে পরীক্ষা। বাবা পড়তো, আমি শুনতাম, এইভাবেই আমি পরীক্ষা দিতাম। আপনাকে নিয়ে কোনো আফসোস ছিল আপনার ফ্যামিলিতে, আপনার সারাউন্ডিং এ, যে মেয়েটার কি হবে এভাবে? কখনো দেখিনি। একটা সময় শুধুমাত্র আমার জন্যে ওই স্কুলটা এত বড় বড় অক্ষরে কোশ্চেন পেপার ছাপতো, শুধুমাত্র আমার জন্যে, চিন্তা করে আলাদা করে। অথচ ওটা কিন্তু কোনো নাম করা স্কুলও না, ওখানে এমন কোনো ব্রিলিয়ান্ট স্টুডেন্টরাও পড়ে না। তারপর যখন ক্লাস 9-এ উঠলাম তখন একটা সুযোগ আসলো, আমাদের বগুড়ার যেটা সবচাইতে নাম করা স্কুল, গভর্নমেন্ট স্কুল, সেখানে অনেকেই চলে গেল। তখন আমার বাবা আমাকে বলেছিল তুমি কি ওখানে ভর্তি হতে চাও? আমার মধ্যে না ছোটবেলা থেকে দেখে দেখে একটা চাপা কেমন জানি ভাব মনের মধ্যে তৈরি হতো যে মানুষ যদি আমাকে এতটুকু ভালোবাসে সেটা ভুলতে পারি না। আমি বলছিলাম না, আমি যেতে চাই না, কারণ তখন তো ক্লাস 9-এ পড়ি, বেশ খানিকটা বড়। আমি যেতে চাই না, যে স্কুল আমার জন্য এইভাবে কোশ্চেন পেপার ছাপে। ইতিমধ্যে আমার ভাই চলে যান ইউএসএতে এবং আমার মার ক্যান্সার ধরা পড়ে। তখন তো এত চিকিৎসা ছিল না, তার ক্যান্সারে প্রচন্ড কষ্ট হতো, কিন্তু ধরা পড়লো গিয়ে একেবারে লাস্ট স্টেজে। উনি কখনো কিছু বলেন উনি, এবং শেষে উনি শুধু বলতো আমার মেয়েটার অঙ্কে খুব ভয় আছে, ওর অঙ্ক পরীক্ষার পর্যন্ত যেন আমি থাকি। আমার আশেপাশে চাচিদেরকে বলেছেন। তো ঠিক দেখা গেল যে ওই অঙ্ক পরীক্ষার আগের দিনটা বন্ধ ছিল, 27শে এপ্রিল 1993। ওই বন্ধের দিন সকালবেলা আম্মা মারা গেলেন। তারপর তো একটা বড় ধাক্কা, পরীক্ষা দিতে পারবো কল্পনাই করিনি, কিন্তু দিতে হয়েছে। আর ওই আমার একটা ছিল যে না, চেষ্টা করে দেখি কি হয়। তারপর দিলাম, এবং ওই জায়গাটায়ও আমার একটা দুর্ভাগ্যই বলবো, আমার দেখা যায় যে সব সাবজেক্টে 78, 79, কিন্তু লেটার মার্কস হয় না কোনোটায়। ওকে। এবং 700-র উপরে মার্কস থেকেও স্টার মার্কস হয় না, ফার্স্ট ডিভিশন হয়। বাবার ইচ্ছা হলো যে আমাকে ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করবে এসএসসির পরে, এইচএসসিতে। এবং
আমার সব ফ্রেন্ডরা তখন চলে গেল আজিজুল হক কলেজে। ওখানে তো মানে খুব ইচ্ছা মতো ঘোরাফেরা করা যায়, অনেক মজা করা যায়, আর কিছুতেই ক্যান পাবলিকে ভর্তি হব না। কিন্তু আমি পরীক্ষার খাতায়ও এলেবেলে লিখলাম, কিন্তু আমাদের এক টিচার ছিলেন ওখানে, হাবিব স্যার, উনি বলে বসলেন যে আমি তো কখনো কারো কথা বলিনি, আমার দিক থেকে এই মেয়েকে নেওয়া হোক। খুবই একটা যন্ত্রণাদায়ক পরিস্থিতি ক্যান পাবলিকে, মানে একেবারে পিটি প্যারেড করানোর মতো অবস্থা। এটা আমি নিজে স্টুডেন্ট ছিলাম ক্যান পাবলিক কলেজের বগুড়ার, আমি নিজে জানি। মানে যেদিন আমার ওই ঘটনা ঘটেছে সেদিন আমি বলেছিলাম বাংলা ছবিতে 90-এর দশকে দেখেছি যে কলেজে গেলে সে হিরো শুধু প্রেম করে বেড়ায়, সে হিরো হয়ে যায়, অন্যরকম ফ্রিডম। আর আমি কোথায় আসলাম? হ্যাঁ, সকালবেলা সূর্যের দিকে তাকিয়ে পিটি টিটি করে ক্লাসে ঢোকানো হতো। তারপরে প্রথম দিন ক্লাসে বলা হলো যে ডান পাশে মেয়েরা বসে, যদি ওদিকে তাকাও তাহলে ওই সময় ইটিসিতে বের করে দিব। সো এইরকম স্ট্রিক্ট ডিসিপ্লিন। এবং ও মাই গড, আমার আসলে কলেজ জীবনের কোনো গুড মেমোরি নাই এই ডিসিপ্লিনের কারণে। বাই দ্য ওয়ে, আমার এই এইচএসসি তে কোনো ভালো স্মৃতি নাই কিন্তু, কারণ জোর করে ভর্তি করানো। ক্যান পাবলিক কলেজ রেজাল্টের দিক থেকে অনেক বেটার। আমার ব্যাচটাই ছিল বোধহয় ওখানকার সবচাইতে ভালো ব্যাচ, এবং প্রতি বছরই বোর্ডে স্ট্যান্ড করতো। আমাদের তখন সবগুলো বোর্ডের মধ্যে ফার্স্ট হয়েছিল, এবং ও সায়েন্সের স্টুডেন্ট ছিল, আমার সেকশনেই ছিল রোকন। সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরাই ওখানে পড়ে ওই সময়টাতে, আমি তাই দেখেছি। এখন কি অবস্থা জানি না। ওখানে একটা প্রবলেম হয় কি, যারা বাইরে থেকে যায়, ওখানে তো অনেক আর্মি অফিসারের মেয়ে ছেলেরা থাকে, বা অনেকে ক্যান পাবলিক স্কুল থেকে হয়ে আসে এইচএসসিতে, তাদের সাথে মিলে যাওয়াটা একটু কঠিন হয়ে যায়। রাইট, সিভিল এবং আর্মি কালচারটা একটু ডিফারেন্ট। রাইট। ইতিমধ্যে আমার কিন্তু বেশ কয়েকবার পিজিতে অপারেশন হয়েছে চোখে, ছানি অপারেশন, মানে কয়েকদিন পর পরই আমার চোখটায় ছানি পড়ে যেত। জি। আমরা যেটা উড়ন্ত চক্ষু হাসপাতাল বলি, অরবিস, এই অরবিস আসে পর 2 বছর পর 2বার বাংলাদেশে, এবং অনেক মানে বড় ওখানে ভিড় হতো দেখানোর জন্যে। তো আমার ডাক্তার যারা ছিলেন তখনকার পিজিতে, ওনারাই কিন্তু আমাদের খবর দিতেন। কারণ কি, ওনারা দেখাতে চাইতেন আমার চোখের ভিতরে আইরিশ যেটাকে বলে, ওই আইরিশটা নেই জন্মগতভাবে। ওকে। যেটা হয়তো চোখে আলোর যে প্রভাবটা সেটাকে নিয়ন্ত্রণ করে। তো এই অবস্থায় আমি কি করে দেখি বা আমি যে পড়ি, এইটা ওরা বিশ্বাস করতেই পারতো না। তবে সব ডাক্তারই বলতো যে এইটা আর কিছু করা নাই, ওই জাস্ট কিছুদিন পর ছানি অপারেশন করে ওইটাকে সরিয়ে দিত। আমি হয়তো একেবারে ঝাপসা দেখতাম, সেখান থেকে একটু ভালো দেখছি, এরকম হতো। এরকম চলে আসলো 95 পর্যন্ত। আমি একটা জায়গায় খুব বেশি শান্তিতে থাকতাম, সেটা হলো বিশ্ব সাহিত্য কেন্দ্র বগুড়াতে। এবং সেখানে বিশ্ব সাহিত্য কেন্দ্র নাম বললে একজন মানুষের কথাই বলতে হয়, সেটা হলো শ্যামল ভট্টাচার্য। শ্যামল ভট্টাচার্য বলতে কোন শ্যামল ভট্টাচার্য? এটা উনি পিনাকি ভট্টাচার্যের বাবা। ওকে, ওই বগুড়া জেলা স্কুলের যিনি শিক্ষক ছিলেন। উনি আমাদের বাসায় খুব আসতেন, আমি তো কাকু কাকু বলতাম, সবাই ওনাকে স্যার বলতো। বাই দ্য ওয়ে, ওনার সম্পর্কে আমি শুনেছি অনেক। আপনি যেহেতু ডিরেক্টলি ওনার সান্নিধ্যে ছিলেন, একটু বলেন তো আমাকে আসলে উনি কেমন ছিলেন? আমার দেখা মানে অনেক ভালো মানুষের মধ্যে একজন মানুষ ছিলেন উনি। হ্যাঁ, এবং ওনার মৃত্যুর পরে আমি দেখেছি যে বগুড়াতে রীতিমতো এটা নিয়ে মানে অনেক আফসোস করেছে অনেকেই। ওনার গ্রেট লস, বগুড়া কালচারাল ইউনিট। ওনার প্রভাবটা খুব বেশি, কারণ পরবর্তীতে যে বিভিন্ন সেশনে লেকচার দিয়েও আমি ইনকাম করতাম, এই কথা বলাটা আমাকে শিখিয়েছেন উনি। বগুড়ার ছেলেমেয়েদের ক্ষেত্রে ওনার অবদান অনেক বেশি, এটা আমি শুনেছি। আমার আসলে সরাসরি কখনো ওনার সঙ্গে দেখা করার সুযোগ হয়নি, পরবর্তীতে জেনেছি আসলে। আর পিনাকি ভট্টাচার্যকে তো আপনারা চিনবেনই, উনি অনলাইন অ্যাক্টিভিস্ট এবং হি ইজ রিয়েলি গ্রেট পপুলার অ্যাক্টিভিস্ট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের আপামর জনসাধারণ ওনার ভিডিও দেখেন। জি, ওনার বাবা বলছিলাম, ওনারা কয় ভাই বোন? ওনারা আমি যতদূর জানি ওনারা 2 ভাই নাকি? 2 ভাই 1 বোন। অভ্র ভট্টাচার্যও তো ওনার ছোট ভাই। অভ্র ভট্টাচার্যকে আমি পেয়েছি কারণ আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন অভিদা আমাদের সিনিয়র ছিলেন, এবং অভি আমার 1 বছরের জুনিয়র। আপনার 1 বছরের জুনিয়র। অভিদাকে আমি ডিউডেস রিলেশনে পেয়েছি, আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। উনি অসম্ভব সুন্দর আবৃত্তি করেন, অনেক ভালো মানুষ। জি, কাকুর কথাটা যেটা বলছিলাম, উনি কথা বলতেন মন্ত্রমুগ্ধের মতো, আমরা সবাই শুনতাম।
আমার বলাটা শেখা ওনাকে দেখেই। আপনি কলেজ সময়ের মানে কলেজ জীবনের গল্প বলছেন, যখন আপনি ক্যান পাবলিকে পড়ছেন সেই সমসাময়িক? হ্যাঁ, এই একই সাথেই চলছে একেবারে ক্লাস 6 থেকে 95 পর্যন্ত। 95 পরে ক্যান পাবলিকে ওই একটা বছরই ডিগ্রি পাস কোর্স ছিল। আমার সব ফ্রেন্ডরা গোটা বাংলাদেশে ছড়িয়ে গেল। ওই যে বাবার মনে হলো যে আমি বাইরে যেয়ে থাকতে পারবো না, আম্মা নাই, কোথাও ভর্তি পরীক্ষা দিতে আমাকে উৎসাহ দিল না। আমিও সেই কারণেই যে ঠিক আছে, তুমি আমাকে ক্যান পাবলিকে ভর্তি করেছিলে, তো এবারও ক্যান পাবলিকেই পড়বো। তো এই ডিগ্রির সময়টা আবার আমার খুব ভালো কেটেছে, টিচারদের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেল। এতদিন আমি সায়েন্সে ছিলাম, এবার আর্টসে চলে আসলাম। এবং আমি আবার ওই যে পড়ার অভ্যেস, তো হিস্ট্রি পড়ছি, তো হিস্ট্রির সাথে আরো এক গাদা বই পড়ছি। এটা টিচাররা খুব পছন্দ করতো এবং লাস্টের দিকে দেখা যেত আমার কাছ থেকে ওনারা একটা সাজেশন নিতেন যে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেটাই আবার অন্য স্টুডেন্টদেরকে হয়তো বলতেন। তো ওই সময়টা খুব ভালো গিয়েছে। 97-এ আমি ডিগ্রি পরীক্ষা তৃতীয় দিন যেদিন যাচ্ছি, আমার সিট পড়েছে বগুড়া মহিলা কলেজে। রিক্সা অ্যাক্সিডেন্ট হলো, ঠিক বাঁ হাতে আমি লিখি, বাঁ হাতের এই জায়গাটা মচকে গেল। এখানে পুরা এতখানি আপনার টাওয়েল ভিজিয়ে বরফ দিয়ে ইয়ে করা, আমি হাতটা জাস্ট এইভাবে তুলে তুলে লিখছি। আমাদের ক্যান পাবলিকে সুরজিৎ স্যার ছিলেন, উনি রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। স্যার আমার পিছনে দাঁড়িয়ে, সুরজিৎ স্যার আমারও শিক্ষক ছিলেন। হ্যাঁ, স্যার আমাকে বলতো শয়তানের দল সব, তুমি হচ্ছে বিরোধী দলের চিফ হুইপ। প্রচুর সিগারেট খেতেন, স্মোক করতেন। স্যারের কথা আমার খুব মনে হয়। এখন তো আর শাহজাহান স্যারের সাথে মাঝে মাঝে যোগাযোগ। শাহজাহান স্যার বাংলার শিক্ষক ছিলেন, উনিও কড়া ছিলেন, কিন্তু খুব ভালো মানুষ। বেশ কিছুদিন তোফাজ্জল স্যার, শাহজাহান স্যার কলেজের শেষের দিকেই শুনেছি যে মেয়েটা তো কানা, একে বিয়ে করবে কে, প্রতিবন্ধীদেরকে চাল দিচ্ছে বা ইয়ে দিচ্ছে, আমাকে এখানেও দিতে আসে, এরকম একটা ভাব। তো ওইটা প্রচন্ড একটা মানসিক প্রেশার যেত। কিন্তু আমার বাবা, আমার বাসার অন্যরা কখনো আমাকে এই জিনিসটা বুঝতে দেয়নি। আমার চোখ অপারেশন হয়েছে, ডাক্তাররা মাঝে মাঝে বলতো আমাকে হয়তো ওটিতে নিয়ে যে সামান্য একটু ইনজেকশন দিয়ে সেলাইটা কেটে দিল, আমি কোনো আওয়াজ করি না। বাইরে বের হয়ে এসে আম্মাকে বলে যে আপনার এই মেয়ে কি বোধ বুদ্ধি নাই। আমি প্রচন্ড ব্যথা কষ্ট সহ্য করতে পারি, এখনো পারি। আমার ওই সময় থেকেই হয়তো বা একটা মাথার মধ্যে জিনিস কাজ করতো, যেটা রিসেন্ট আমার ভেঙে গিয়েছে, যে আল্লাহ আমার সাথে এরকম কেন করলো, আমাকেই কেন বেছে নিল এই কষ্টটা দেওয়ার জন্য। কারণ তখন আমি দেখছি আমার অনেক বান্ধবী হয়তো প্রেম করছে বা প্রেম ভাব, এরকম একটা বিষয় ওদের মধ্যে কাজ করছে। ওদেরকে অনেকে চিঠি দেয়, কার্ড দেয়, ফুল দেয়, আমাকে তো কেউ দেয় না। আবার যেই দেখে সেই একটা এমন হা হুতাশ করে যে আমার জীবনে কিছু হবে না, এই মেয়ের কি লাভ বেঁচে থেকে, এরকম একটা ভাব। বাবার কথাও অনেকে বলে যে এই মেয়েকে বিয়ে দেওয়া কঠিন হবে, এরকম নানা ধরনের কথা, খুব একটা ক্ষোভ জমতে থাকে। আর আমার বাবা ছিল মানে একবারে প্রচন্ড কঠিন টাইপ একজন মানুষ। তার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন ছিল, যেটা আমাদের বাসায় কারো পক্ষেই ভাঙা সম্ভব ছিল না। কিন্তু আমার কাছে মনে হতো যে কেন চাপ দিয়ে কেউ কিছু আমাকে যদি করাতে যায়, সেটা যত ভালো কিছুই হোক না কেন, আমার সেটা করতে কখনো ভালো লাগতো না। সেই জায়গা থেকে একটা চূড়ান্ত ডিপ্রেশনের মধ্যেই আমি চলে যেতে থাকি। বাবার সাথে খুঁটিনাটি নিয়ে মতবিরোধ শুরু হয়। তখন বাবাও রিটায়ারমেন্টের পরে উনি বিভিন্ন সময় বিভিন্ন জেলাতেই কিন্তু নাটক করতেন, অভিনয় করতেন। তো আবার বগুড়া সাংস্কৃতিক জগতে উনি ওনার কাজগুলো শুরু করেন এবং বিভিন্ন প্রোগ্রামে ওনাকে জাজ করা হয়, তারপরে ওনাকে নিয়ে যাওয়া হয় গেস্ট হিসাবে। মানে বাবাও তো রিটায়ার এবং আম্মা নেই, তো উনিও এই সবের মধ্যেই বেঁচে থাকতে চান। বাবা হয়তো বিকালের একটা নির্দিষ্ট টাইমে থিয়েটারে চলে যাচ্ছে বা কোনো প্রোগ্রামে চলে যাচ্ছে, ওই বিকাল বেলাটা আমি একা,
এবং এইভাবেই আমার ডিপ্রেশন শুরু হয়। এক পর্যায়ে এমন হয় যে আমি বাবাকে দেখলেই উত্তেজিত হয়ে যাই, সহ্যই করতে পারি না। বাবা ভালো কিছু বললেও সহ্য করতে পারি না। এবং বাবাও অনেক সময় এমন কথাবার্তা বলে ফেলেন, বুঝতো না হয়তো আমি কি কারণে এরকম করছি, কিন্তু ডাক্তাররা এক সময় ঠিকই বের করে ফেলে যে বিকালবেলাটা আমি একা থাকি, ওই সময় কিন্তু আমার সমস্যাটা বাড়তে থাকে। তো ওষুধ চলতে থাকে, কাউন্সিলিং হয় বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের কাছে। কোনো ডাক্তার হয়তো এমন ওষুধ দেয় যে অতিরিক্ত ঘুম হয়। আবার কখনো কখনো আমি বহুবার রাগ করে এই ওষুধগুলো অনেক বেশি করে খেয়ে ফেলার চেষ্টা করেছি। মানে আপনার টার্গেট কি ছিল? মেডিকেলের ভাষায় একটা কথা বলে যে সুইসাইডিয়াল টেন্ডেন্সি, সেটাই আমার মধ্যে চলে এসেছিল। ওকে, এবং আপনি ট্রাই করেছেন বহুবার। আমি 10 দিনেরটা একসাথেই খেয়ে ফেলেছি। 2-3 বার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যে ওয়াশ টোয়াশ করা হয়েছে। এবং যেহেতু আর কেউ নাই বাসায়, বাবাও খেয়াল করেনি, আমি পড়ে আছি ওভাবে। যখন দেখছে যে অনেকক্ষণ হয়তো আমি আর উঠছি না, বা অনেক সময় অসময় হয় না যে মুখ দিয়ে হয়তো ফেনার মতো বেরিয়ে যাচ্ছে বা কিছু, তখন হয়তো আবার হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। সেখানে তো ওরা ওইসব রুগীদেরকে বেড দেয় না, অনেক রকম সমস্যা হয়। আর আমার বাবা এত পরিচিত একজন মানুষ ওই শহরে, তো এইসব নিয়ে বাবার মনেও একটা কষ্ট থাকতো। আধা ঘন্টা বা 20 মিনিট পরেই যে বাবার পা ধরে মাপ চেতাম, বলতাম বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। বাবা বলতো যে বাবা মা কখনো ছেলে মেয়েকে বদদোয়া করে না। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে, উনি যেটা বলেছিলেন সেটাকে আমি কাভার করি। দেখুন, উনি যদি কমপ্লিটলি আমি আসলে এভাবে বোঝাচ্ছি, বাট এই শব্দগুলো হয়তো অ্যাপ্রোপ্রিয়েট হবে না, যেটা হয়তো ওনার ক্যাটাগরির মানুষরা আছেন তাদেরকে কষ্ট দিতে পারে, বাট আমি রাইট নাও বেটার ওয়ার্ড ফাইন্ড করতে পারছি না বলে এভাবেই বলছি। সো উনি আসলে যেটা বোঝাতে চাচ্ছিলেন যে 8-10টা মেয়ের যে রঙিন জীবন, যেই সুন্দর একটা জীবন, সেটা আমার জীবনে নাই। সেটার কারণটা হলো আমার এই চোখে না দেখাটা, বা আমার মাটা চলে যাওয়াটা, আমার লোনলিনেস, এবং সবকিছু মিলিয়েই উনি এগুলোকেই দায় মনে করছিলেন, এবং যে কারণেই ওনার ডিপ্রেশনটা খুব বড়ভাবে কাজ করছিল, এবং সেখান থেকে উনি অনেকবার সুইসাইডাল স্টেপও নিয়েছেন, যেটা উনি বোঝাতে চাচ্ছিলেন, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের এই এপিসোডটা আমার কাছে মনে হচ্ছে এখন পর্যন্ত এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। জি, তারপরে কি হলো? একবার এত বেশি ওষুধ খেয়ে ফেললাম যে আমাকে অ্যাম্বুলেন্সে করে আমার বোন ঢাকায় নিয়ে আসলেন মেডিকেলে। তো ঢাকা মেডিকেলে থাকার পরে আমি যখন ফিরে এলাম, আমি নামার পর থেকে দেখছি বাবা খুব কাঁদছে, শব্দ না, চোখ দিয়ে পানি পড়ছে তার। মানে সে কখনো ভাবেনি যে আমি আবার ফিরে যাব বগুড়ায়। ধরে নিয়েছিল যে আপনি মারা যাচ্ছেন। আমি মারা যাচ্ছি। বাবাও কষ্ট পাচ্ছে আমার জন্যে, আমিও কষ্ট পাচ্ছি অন্যভাবে, কিন্তু কেউ কাউকে বুঝতে পারছি না। ওই সময়টায় যদি আমার কাছে প্রচুর টাকা থাকতো, অথবা আমার যদি কোনো খারাপ বন্ধু বান্ধব থাকতো, আমি কিন্তু আরো খারাপ দিকে চলে যেতে পারতাম। আপনার বাচ্চা যদি শুধু ডিসেবল বাচ্চাই না, আপনার বাচ্চা যখন তার নিজের মতো করে ভাবতে শিখছে, তখন সেই জায়গাটার সাথে নিজে একটু পরিচিত হন। সে কি ভাবছে, তার চিন্তার জগৎটা কোথায়, এই জায়গাটায় খুব বড় গ্যাপ হয়ে যায়, যার কারণে কিন্তু আমাদের এই ড্রাগসের ঘটনাগুলো ঘটে বলে আমি মনে করি। এবং আমি দেখেছি ঢাকা মেডিকেলের এই ঘটনাটা ঘটে, তখন ওইটা মনে হয় 96-97। ইতিমধ্যে কিন্তু আমি আমার বাসায় একটা ছোট ঘর ছিল, মানে প্লাস্টার হয়নি, ওই ঘরে আমাদের পাড়ার সব মহিলাদের নিয়ে একটা সংগঠনের মতো করেছি। তার নাম ছিল জয়িতা। সেখানে আমি সবচাইতে ছোট সদস্য। আমরা 10 টাকা করে মাসিক দিতাম। আর আমাদের ওই এলাকায় তখন খুব বাল্য বিয়ে হতো। তো আমাদের কাজ ছিল, আমরা বাইরে যেতাম না, কিন্তু আমাদের পাড়ায় বা তার 2টা পাড়া পরে আরো গ্রাম ছিল, সেখানে এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা যে সেটা বন্ধ করার চেষ্টা করতাম, না পারলে থানায় খবর দিতাম, অথবা বড় বড় এনজিওতে খবর দিতাম। এবং বাল্য বিয়ে ছাড়াও আমরা যেটা বলি যে বিভিন্ন সময় নারীরা যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়,
সেই জায়গাগুলোতেও আমরা যেতাম এবং কথাবার্তা বলতাম। আমাদের কোনো রেজিস্ট্রেশন ছিল না, আমরা কোনো এনজিও ছিলাম না, জাস্ট আমরা একটা গ্রুপ। এবং আমার ভাগনা তখন খুব ছোট, কিন্তু ও অনেক ছোটবেলা থেকে ডেইলি স্টারে ও লেখালেখি করতো, পরে তো জবই করে কিছুদিন। ও একটা রিপোর্ট করেছিল, কিন্তু আসলে এগুলো আমি কিছুই ওইভাবে সংরক্ষণ করতে পারিনি, কিন্তু ও অনেক বড় একটা রিপোর্ট করেছিল এই জয়িতার উপরে। ইতিমধ্যে আমার একজনের সাথে সম্পর্ক হয়, আমি ভুল মানুষ চিনেছিলাম, আমার জন্য ওটা পারফেক্ট ম্যাচ ছিল না। এর আগে পাশের বাসার একজনের সাথে আমার কিছুটা বন্ধুত্ব হয়, তো ওই সময় সেটা হয়তো প্রেম মনে হয়েছিল, কিন্তু ওই প্রেমটার কারণেই কেন জানি এই প্রেমটা হয়ে গেল এবং টোটাল জীবনে আমার দুইজনের সাথে সম্পর্ক হয়। যাই হোক, সে আমার জীবন থেকে চলে গেল। আপনার যখন ডিগ্রিতে পড়ার ওই সময়কার গল্প এটা, রাইট? হ্যাঁ, ওটা 96 থেকে, ডিগ্রি পাশ করলাম 97-এ। ওকে। হ্যাঁ, এর মধ্যে ডিগ্রি পাশ করার পরে আমার বান্ধবীরা, স্কুলের বান্ধবীরা বেশ কয়েকজন, তারা প্রাইমারি স্কুলে সহকারী টিচার নিয়োগের যে একটা পরীক্ষা হয় রিটেন, ওইটার ফর্ম ফিল আপ করলো। তা আমি ওদের সাথে করলাম, বাসায় কিছু জানায়নি। তারপরে চাকরি করবো এই ধরনের কোনো ধারণাই নাই, বান্ধবীদের সাথে পরীক্ষাটা দিয়েছি। তো ভাই গেলাম যে আমার সবার লাস্টে ডাক পড়লো 6টার দিকে। 6টার দিকে ডাক পড়লো, আমি যেয়ে দেখি ওখানে আমাদের পরিচিত অনেকে। আমার ডিপার্টমেন্টে আমি তখন ইংরেজিতে আজিজুল হক কলেজে মাস্টার্সে ভর্তি হয়েছি। আমার ডিপার্টমেন্টের যে হেড ছিলেন দেলোয়ার স্যার, উনি আছেন। আমার আরেক ভাই আছেন যিনি বগুড়ার আরেকটা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল। ওনারা সবাই প্রায় পরিচিত, যেহেতু ওনারা আমার পরিচিত, বাবাকেও চিনে। তো সেইভাবে লাস্ট আমি, ওনারাও একটু গল্প গুজবের মতো করে বাবার প্রসঙ্গ আসলো। তো আমাকে বলা হলো যে আপনার বাবার মুক্তিযোদ্ধার কোনো কাগজপত্র কি আছে? আমার কাছে ফাইলে থাকেই সব সময়, সেরকম আমি তাদেরকে দেখালাম। হঠাৎ করে আমাকে বলা হলো যে এই কাগজে তো চাকরি হবে না। আমি বললাম আমি তো এই কাগজ দেখে চাকরি নিতে আসিনি। তো যে না হলে তো আমার কিছু বলার নাই, আমি যে লেখাপড়া করি সেটার হিসাবে পরীক্ষা দিয়েছিলাম, আমি এটাও ভাবিনি যে আমার চাকরি হবে কি হবে না। আমি ঠিক এই কথাটাই বলেছিলাম। তখন আমার বয়স আর কত, 97, 96, 98, যে আমি আর বেশি কিছু বলতে পারবো না, 6টা বেজে গেছে, আমি প্রচন্ড ক্ষুধা লেগেছে আমার, আমি যাচ্ছি। তো আমি যখন বের হয়ে যাচ্ছি তখন আমাকে আবার ডাকলো। ডাকার পরে বললেন যে বসেন বসেন, আর একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। তখন আমাকে বলল যে বলেন তো যে ঘুড়িটি উড়িতে ছিল এর ইংরেজি কি? আমার তো আরো মেজাজ খারাপ হয়ে গেল। আমি এটা জীবনেও বলবো না। এই 6টা পর্যন্ত বসিয়ে রেখে ঘুড়িটি উড়িতে ছিল তার ট্রান্সলেশন করতে বলছেন, আমি বলবো না। আমি ফাইল টাইল গুছিয়ে নিয়ে বের হয়ে আসলাম। আমার পিছনে পিছনে ওই রুমে একজন বোধহয় ওদের আরেকজন কর্মচারী ছিল, সে এসে বললো আপনার চাকরি হয়েছে। আমি ওর কথা কোনোই পাত্তা না দিয়ে বাসায় আসলাম। বাসায় এসে দেখি যে আমার বাবার এক ফ্রেন্ড ছিলেন, ওই যে পরিচালক ইবনে মিজান, ওনার ছোট ভাই আজিজ মেহের চাচা, উনি এসছেন। বাবা আর উনি দুইজন দুই বিছানায় শুয়ে আছে। তো বাবা তো মাগরিবের পরে কেন দেরি হলো, খুব রাগ। তো চাচা থাকার জন্য ওদিন একটু বেঁচে গেলাম। তা আমি চাচার সাথে আবার আমার খুব বন্ধুর মতো সম্পর্ক ছিল। চাচা বললো কোথায় গিয়েছিলে তুমি? তো তখন আমি বলে ফেলাম যে এরকম এরকম ঘটনা। তো বাবা বললো চাকরি তো জীবনেও হবে না, এই ধরনের আচরণ করে এসেছে। চাচাও বললো না, এটা তো চাকরি হওয়ার প্রশ্নই ওঠে না, তো তুমি ওখানে গিয়েছিলে কেন? আর বাবা কখনোই রাজি না যে আমি এই মানে প্রফেশনে যাব। ওই যে বাবার ওইটা মনে হলো যে গ্রামের দিকে যেতে হবে, আমি চোখে দেখতে পাবো না, আবার চলাফেরা করতে সমস্যা। তো তারপরে আমি ঢাকায় এসেছি, আবার চোখের কি এক সার্জারি না কিসের জন্য। বাবা ফোন করছে তখন 20 ফোন, যে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, 6 জনকে নিয়েছে। তার মধ্যে আমি লাস্টের দিন এসে জয়েন করি, কোনো যোগাযোগ করিনি। ওরা আমাকে প্রথম দিনই বললো এমন জায়গায় পোস্টিং দিয়েছে যে একদিন গেলে আর জীবনেও যেতে যাবেন না। তো যাই হোক, পরবর্তীতে আমরা চেষ্টা করছিলাম বদলির জন্য, কিন্তু ওই ডিপার্টমেন্টে আসলে যোগাযোগ না থাকলে কিছুই হয় না।
ডিজির লেখা থাকলেও কিছুই কাজ হলো না। আর বাবাও আমাকে ছাড়বে না, আমি যে কয়েক মাস চাকরি করেছি ওই ভ্যানে করে বাবা আমার সাথে যাবে। শেষে আমি দেখলাম বাবা তো অসুস্থ হয়ে যাবে। একটা পর্যায়ে আসলো, সরকার পরিবর্তন হলো, আমার চাকরিটা চলে গেল আচ্ছা। না যাওয়ার কারণে। তারপরে এই যে বলছিলাম যে বাবার সাথে আমার মিল ছিল না, ইতিমধ্যে ওইটা বোধহয় 2000 বা 2001 হবে, খুবই বড় একটা ফাউন্ডেশন, আই ফাউন্ডেশন, সেখানে একটা অন্যের কর্নিয়া লাগানোর জন্য ডাক্তার বললেন যে এটা করা যাবে, যেতে পারে, বা চোখের একটা অপারেশন হবে প্রথম। তখন ওই যে কন্ট্যাক্ট লেন্স বসানো হয়, তো অপারেশনটা খুব সাকসেসফুলি হলো। হওয়ার ঠিক 1 মাস পরে আরেকটা ডেট দেওয়া হলো যে ডান চোখে কর্নিয়া বসানো হবে। তো এই অবস্থায় ঠিক ওই 1 মাসের হওয়ার 3 দিন আগে হঠাৎ একদিন বাবা সকালে, তখন তো দৈনিক পত্রিকাগুলো যেত, তো বাবা পত্রিকা দেখে হঠাৎ দেখি ডাকছে কি যে ওই ডাক্তার সাহেব মারা গিয়েছেন, এবং উনি ছাড়া আজ পর্যন্ত আমার চোখে কেউ হাত দিতে সাহস পায়নি। তো যার ফলে হলো কি, ওনার তো আর অপারেশন করা হলো না, কিন্তু ওই ফাউন্ডেশনেরই আরেকজন ডাক্তার যিনি ওনাকে অ্যাসিস্ট করতেন, উনি বললো যে উনি কর্নিয়া লাগাবে। এবং যেহেতু এখানে আমি এত ভালো চিকিৎসা পেয়েছি, আমরাও রাজি হলাম, একটা কর্নিয়া পাওয়া গেল এবং সেটা লাগানোও হলো। এবং দেখা গেল যে 2-3 দিন পরই ওটা, আমি কিন্তু খুব ভালোভাবে, খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এসি রুমে থাকলাম, কিন্তু হঠাৎ করে চোখ দিয়ে মানে ইয়ের মতো পড়তে থাকলো, রসের মতো, বা ব্যথা হচ্ছে, জ্বলছে। তো ডাক্তার কাছে আসার পরে উনি দেখে টেখে বললো কি ওটিতে নিয়ে যে একটু ভালো করে দেখবো। এবং তার আগে তখন তো ওইভাবে আমি দেখতেই পাই না, আর ওই সেন্সগুলো ওইভাবে আমাদের মধ্যে নাই। আমার যে বোন আসছে, বোনদের কাছ থেকে কি সব কাগজপত্র সই করলো যে ওটিতে নিয়ে যে দেখবো। এবং তারপরে যখন বের করে এনে ব্যান্ডেজ দেখলো, ব্যান্ডেজ খোলা হলো, তখন দেখা গেল আমার এই চোখটা পুরো উঠিয়ে ফেলেছে সে। এবং আমি এখন যেটা পরে আছি এটা একটা কসমেটিক্স লেন্স। এটা এত বড় একটা চোখের মতোই, এটা খুললে ভিতরটা জাস্ট হোল। তার মানে এটা খুলেও ফেলা যায়? হ্যাঁ, খুলেই রাখি আমি, এটা শুধুমাত্র বাইরে গেলে পরি। আচ্ছা। কারণ ওইটা দেখতে অনেকে খারাপ লাগে, এই জন্যে, বা প্রশ্ন করে। তো এইটা যদি অন্য দেশে হতো, একজন সচেতন মানুষ হিসাবে জানি তার কতটা দায় দায়িত্ব নিতে হতো। সে আমাদের কিন্তু ভুল চিকিৎসা করলো, শুধু না আমার চোখটা তুলে ফেললো, এবং ওটা থাকলে হয়তো আজকে অন্যরকম চিকিৎসা হতে পারত। যাই হোক, তখন ওই অপারেশনের কারণে কিন্তু ইংরেজিতে কিন্তু প্রচুর লিটারেচার পড়তে হয়, ডিকশনারি ঘাটতে হয়। আমার আর ইংরেজিতে মাস্টার্স দেওয়া হলো না। ইতিমধ্যে বাবা বলল যে কোনো চাকরি তোমার করতে হবে না, তুমি ল পড়ো। তো তখনও বাবার সাথে গন্ডগোলের জন্যে আমি রাগারাগি করে চলে আসলাম একটা চাকরি, তখন গণস্বাস্থ্যে টিচারের। এখানে সাভারে কিছুদিন থেকে আমাকে বদলি করলো ফেনী সোনাগাজী। সেখানে ভয়াবহ পরিস্থিতি তখন ছিল, মানে পরিবেশটাই ভয়াবহ ছিল। তো যাই হোক, আমি এক রাত আমার মানে বিছানা টিছানাও খুলিনি, ওর উপরেই কোনো রকমে বসেছিলাম। পরের দিন সকালে আমি জাস্ট বলছি যে আমি থাকবো না, আমি চলে আসছি। তো ওখানেও হলো না, আবার বাসায়। বাবা তখন বলল যে তুমি কোথাও চাকরি করতে পারবে না, তুমি ল পড়ো, বাসায় থাকবে, যদি ইচ্ছা হয় যাবে, ইচ্ছা না হলে যাবে না। তো খুব একটা ইচ্ছাও না, কিন্তু অনেক ওই যে সিনেমা টিনেমায় দেখেছি লয়াররা অনেক কিছু বলে, তো এইসব দেখে টেখে আমি যেহেতু ওই যে জয়িতা নামে সংগঠনটা করি, মেয়েদের বিভিন্ন সময় আইনি পরামর্শের দরকার হয়, লয়াররা অনেক টাকা চায়, অনেক ঝামেলা, তো আমার ধারণা যে ল পড়লে তো এদেরকে সাহায্য করা যাবে। গ্রামে আমাদের ওটা যদিও বগুড়া সদরের মধ্যে ছিল তখন, কিন্তু পরিবেশটা একবারে গ্রাম ছিল। ওই অবস্থায় আমি লতে ভর্তি হলাম। লতে তো বগুড়া আইন কলেজ, ওখানে নাইট কলেজ, সমস্ত আশেপাশে বাড়ির
মেয়ের মারা তাদের মেয়েদেরকে বলছে বা বাবারা, এই মেয়ের সাথে মেশা যাবে না, এর রাতের বেলা বাইরে থাকে। অথচ আমার বাবা একটা রিক্সা ঠিক করে দিয়েছিল, ও প্রতিদিন 5টার সময় আমাকে নিয়ে যেত, আবার আমি বলে দিতাম এতটা পর্যন্ত আমার ক্লাস, ওই সময় যে নিয়ে আসতো। ফার্স্ট ইয়ারটা আমি এইভাবেই যাতায়াত করছি, তারপরে আমি একা একা চলছি। কিন্তু ওই যে শুরু হলো এই মেয়ে খারাপ, প্রথম দিনই আমাকে ল কলেজে শুনতে হলো এই কানিও ল পড়তে আসছে। আমি বাবাকে এসে বললাম, বাবা আমি আর যাব না। বাবা বলল যে তুমি যদি আমার মেয়ে হও তুমি যাবে এবং ল পাশ করবে। তো পরের দিন গেলাম এবং তখন একটা জেদ হয়ে গেল যে না, কি বলে আমি দেখব। আমি হয়তো অনেক বড় পদে চাকরি করতে পারবো না, কিন্তু যার একবার আমার সাথে পরিচয় হবে বা যেখানে আমি একবার কথা বলবো সেখানে আমাকে লোকে পছন্দ করবে বা তারা আমাকে চিনবে, মনে রাখবে। আমি ওই মাস্টার্স দেওয়া হলো না, কিন্তু ল পাশ করে গেলাম এবং আমার 2004-এ এনরোলমেন্টও হয়ে গেল, বার কাউন্সিল থেকে লাইসেন্স হয়ে গেল এবং 2004 থেকে আমি কোর্টে যেতে শুরু করলাম। তো আমি বইপত্র নিয়ে যেতাম। আমি তখন ইসলামিক হিস্ট্রিতে ভর্তি হয়ে প্রাইভেটে মাস্টার্স করলাম। বাংলাদেশের সবচাইতে বলতে গেলে পুরনো স্বাধীনতার আগের যে গণনারী সংগঠন, সেইটার নেতৃত্ব দিয়েছি একসময় বগুড়ায়। 12টা উপজেলা আমি চষে বেরিয়েছি এবং এটা কিন্তু আমি বিশ্বাস করি, যে কথাটা বলা যায় না, শেয়ার করা যায় না, সেই কষ্টটা, যে কষ্টের কথা শেয়ার করা যায় তার চেয়ে 100 গুণে বেশি যন্ত্রণাদায়ক। তো আমি এইসব নারীদের নিয়ে অনেক কাজ করছি, অনেকবার বিভিন্ন পত্রিকায় টেলিভিশনে আসছে। আবার অনেক বেশি দেখেছি যে নারী নির্যাতনের যে মামলাগুলো আসে এটা সঠিক মামলা হয় না। আমাদের কাছে এসে মেয়ে বা মেয়ের বাবা মা বলে যে এই ছেলেকে জেলের ভাত খাওয়াবো, নারী নির্যাতনের মামলা করেন। হয়তো বলছে এটা পারিবারিক মামলা হবে, নারী নির্যাতন মামলা হবে না। তুমি কি চাও? মোহর চাও, খোরপোশ চাও, না কি চাও? না, সে নারী নির্যাতন মামলা করে তাকে তো জেলের ভাত খাবে। কিন্তু সেক্ষেত্রে তো কিছু নিয়ম কানুন আছে, কিছু পদ্ধতি আছে, সেগুলো না থাকলে আপনি এমনি এমনি মামলা করলে তো হবে না, খালি টাকা নিলে ক্লায়েন্টের কাছ থেকে। একটা হচ্ছে লয়ার, যেটা হলেন বাবার চেয়েছিল এবং সেটা বাবার কথা আপনি রেখেছেন এবং আপনি প্র্যাকটিসও করেছেন, বহুদিন প্র্যাকটিস করেছেন, রাইট? এই বছর আমার 22 বছর হবে। আপনি এখনো প্র্যাকটিসে আছেন? আমি রেগুলার লয়ার হিসেবে আছি, কিন্তু আমি এখন মুভ করতে পারি না। আচ্ছা, যেহেতু এখন হয়তো 6 তলা, 5 তলা, 6 তলা, 7 তলা আমি ওইভাবে ওঠার মুশকিল হয়ে যায়, পারি না, বা আমি তো দোতলা পর্যন্ত উঠলে আমি শ্বাস নিতে পারি না। তখন আপনি কি ধরনের মানে কেসগুলো দেখেছেন? আমার সিনিয়রের কাছে আমি বেসিক্যালি সিভিল মামলা, যেটাকে আমরা বলি জমি জমা সংক্রান্ত, আমি ওখানে গিয়েছিলাম মানুষকে সাহায্য করার জন্য। কিন্তু আমি যখন দেখলাম মানুষকে ন্যায় বিচার দিতে গেলে অনেক হয়রানির মুখোমুখি করতে হয়, এখন বোধহয় আমি একমাত্র লয়ার যে আমার কাছে আসলে বলি যে যদি একেবারে চূড়ান্ত কোনো ক্রাইমের ঘটনা না ঘটে থাকে তাহলে মামলা করুন, কথাবার্তা বল। এটা কেন বলেছে এটা আপনারা যদি কখনো, না উইথ ডিউ রেসপেক্ট, আমাকে বোধহয় এভাবে বলাটা উচিত হবে না, বাকি কথাটা আমি বললাম না, বলাটা উচিত হবে না, এটা আপনারা আপনাদের জায়গা থেকে বুঝে নিন। বাই দ্য ওয়ে, কিন্তু আপনি সাংগঠনিক জায়গাটাতে কেন আসলেন? আপনি নিজে থেকে ভালো অনুভব করতেন এই জায়গাটায়? আপনার নিজে থেকে ভালো লাগতো, কমফোর্ট লাগতো? ভালো লাগা থেকেই তো সেখানে আসি। এক্স্যাক্টলি, আমার ওইটাই প্রশ্ন ছিল। আমি নারীদেরকে যে কথাটা বলতে চাইতাম সেই কথাটা আমি যখন আমি সেশন নিতে যেতাম বা আমি বক্তব্য দিতাম সেই জায়গায় বলতে পারতাম। কিন্তু সাংগঠনিক ক্ষেত্রে আমাদের কিছু প্রতিবন্ধকতা আছে। আমরা যেগুলো করি, উঠান বৈঠক বা এই সেই, এটাতে কিছু হয় না। ওই যে উস্কে দিয়ে আমরা সরে আসি,
দুই একটা হয়তো মিডিয়ায় আসে, বেশিরভাগ ওরা আরো বেশি নির্যাতনের শিকার হয়, আরো বেশি মার খায়। এটা সত্যি কথা। আমাকে হয়তো অনেক মহিলারা মারতে আসবে, কিন্তু এটাই সত্যি। মানে সংগঠন করার পরে উস্কে দিয়ে আসলে দেখা গেল সে আরো ফ্যামিলিতে। আমি হয়তো তাদেরকে বলে আসলাম, হ্যাঁ কোনো নির্যাতন হলে আপনারা প্রতিবাদ করবেন বা থানায় যাবেন, এই করবেন সেই করবেন, যেগুলো মানে সংগঠনের প্রথম দিকে আমি বলতাম। কিন্তু দেখা যায় কি, এটাতে ওরা আরো বিপদে পড়ে যায়। ও, কারণ ওখানে তো কেউ ওদেরকে সাপোর্ট করে না। রাইট, সিকিউরিটি লেয়ারটা সেটা না। থানায় গেলে হ্যারাসমেন্ট হয়। আজ পর্যন্ত আমার মতো পজিশনে থাকা একটা নারীও যদি একটা রেপের মামলায় যায়, তাকে যে ধরনের প্রশ্ন করা হবে সেটার চাইতে আমি বলবো ঘরে বসে থাকো, যতদিন এই আইন কানুন নিয়ম পদ্ধতিগুলো না পরিবর্তন হবে। সেই জায়গা থেকে আমি শুধু আমার নিজের সংগঠনে না, অন্য সংগঠনের সাথে আমি অনেক এনজিওর সাথে কাজ করছি, স্টেপস এর মতো সংগঠনের সাথে কাজ করছি। আমি বগুড়ায় যে ওয়াইএমসি স্কুল আছে, ওখানে টিচারদের, বিভিন্ন স্টুডেন্টদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছি। বিশেষ করে দেখা যেত যে নারী দিবস বা মানবাধিকার দিবস এই জায়গাগুলোতে আমার হয়তো একদিনে 3-4টা প্রোগ্রাম থাকতো সেই সময়টা। জি, আপনার সংসার জীবন একটু শুনতে চাই। আমি বিয়ে করিনি। করেননি? আমি মনে করি কোনো একটা সম্পর্ক, সেটা যে কোনো সম্পর্কই হোক, সেখানে কয়েকটা জিনিস দরকার হয়। সবচাইতে বড় হচ্ছে বিশ্বাস, একজনের আরেকজনের প্রতি সম্মান, আর শেয়ার করা বা বন্ধুত্বের মতো একটা জায়গা। এই তিনটা জিনিস না থাকলে একসাথে থাকা, সে যে কোনো রিলেশন হোক, ভাই বোন, বাবা মা বা প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ, যাই বলেন না কেন, কোনো সম্পর্কই টেকে না। আমরা টিকিয়ে রাখি, ঝুলিয়ে রাখি। ভালোবাসা আসলে আলাদা কোনো শব্দ না, প্রেমও কোনো আলাদা শব্দ না, আমার ব্যক্তিগত মতামত এটা। এই যে বিশ্বাস, সম্মান এবং শেয়ার করার মতো সম্পর্ক বা বন্ধুত্ব, এই তিনটা জিনিস মিলে যায় যখন, তখনই সেটা ভালোবাসা। আপনার কি কখনো মনে হয় যে আপনার এই যে শারীরিকভাবে যে চ্যালেঞ্জটা, এটার কারণেই আপনার সংসার জীবনটা হলো না, বা এরকম কি কখনো মনে হয়? না, অনেকে সেটা মনে করে, এবং আপনি জানলে অবাক হবেন, আমাদের এলাকার একজন মহিলা আমাকে পরপর 2 দিন বলছে যে তোমার বাবার কবরে কত আযাব হচ্ছে, তোমাকে বিয়ে না দিয়ে মারা গেল। এইটা কি বাবা ইচ্ছা করে মারা গিয়েছেন? আমি সত্যি অবাক হই আমাদের চিন্তা ভাবনা। আর সেখানে এখন শুনতে হয় তোমার চোখের এই অবস্থা, বিয়ে শাদী দিয়ে গেল না, করলাও না, তাহলে এখন তোমাকে কে দেখবে? আমার যেখানে মৃত্যু থাকবে, সেটা যদি আটলান্টিকের মধ্যেও হয়, আমি সেখানেই যাব। কিন্তু এই বিশ্বাসটা আসলো কোথায় থেকে জানেন? সেটা ওই যে প্রথমে বলেছিলাম যে আমার আল্লাহর প্রতি খুব ক্ষোভ ছিল। আমার বাবা ছিলেন জেলা অ্যাডজুটেন্ট আনসার। তিনি মুজিবনগর সরকারের কর্মকর্তা ছিলেন, স্বরাষ্ট্র ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রণালয়ের 13 জন আনসার অফিসার ছিলেন। তার মধ্যে উনি একজন ছিলেন। আরেকজন ওই যে মেয়র আনিসুল হকের বাবা, যিনি ওই শরীফুল হক চাচা। আমার বাবা উনি রিটায়ারমেন্টের পরে এই ধর্ম নিয়ে খুব পড়াশোনা শুরু করলেন। এবং আমি খুব বাবাকে বলতাম এরকম কেন হলো আমার সাথে, এরকম কেন হলো? তো বাবা বলতো যে আল্লাহ যে কি করতে পারে তুমি জানো না, হয়তো এমন দিন আসবে আমি থাকবো না, কিন্তু বিজ্ঞান অনেক উন্নত হবে। সেই কথাটা প্রমাণিত হলো এই যে গত মাসের 25 তারিখে। কিভাবে? সেই ক্রেডিটটা পুরাই দিতে হবে যে এই মেয়েটাকে। একে আমি ভাগনার বউ বলছি, কিন্তু আপনাকে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, এ আমার মেয়ে। কারণ আমার মেয়ে থাকলেও বোধহয় এটাই করতো। আমি এই ডাক্তার প্রফেসর মমিনুজ্জামান, উনি আমাকে ইন্ডিয়ায় হায়দ্রাবাদে পাঠিয়েছিলেন। তখন আমি একেবারেই দেখতে পাই না যে আপনি ওখানে যেতে পারেন আপনি ইচ্ছা করলে, খুব যে বেশি উন্নতি হবে তা না, তবে যদি কোথাও হয় একমাত্র ওখানে এলভি প্রসাদ হাসপাতালে হতে পারে। গত 24শে আগস্ট আমি ডাক্তারকে দেখালাম ওনাকে, উনি বললেন যে হ্যাঁ এখন আমি এটা কিছুটা ওনাকে ভালো দেখাতে পারবো। আমেরিকা থেকে আমরা একটা কর্নিয়ার একটা পোর্শন নিয়ে আসবো, কিন্তু
খরচ খুব বেশি হবে, ব্যয়বহুল হবে। তো ও বলছিল যে ঠিক আছে আমরা চিন্তা ভাবনা করে দেখি কি করা যায় বাসায় যে। তো আমি বললাম যে না, আপনি বলেন, যদি সত্যি হয় আমি এটা করব, আমি ভালো দেখতে চাই। 25 তারিখ আমার ওই অপারেশনটা হয়। এখন আমি জীবনে যা দেখিনি, এই 25 তারিখের পর থেকে আলহামদুলিল্লাহ আমি সেটা দেখতে পাচ্ছি, এবং আমি বিশ্বাস করছি আল্লাহ আছে। কিন্তু আমি সব সময় এই পজিটিভ থাকার কথা বলে যাচ্ছি। আমি চাই যে মানুষকে যদি একজনকেও আমি সচেতন করতে পারি, পজিটিভ থাকতে বলতে পারি, সেটাই আমার জীবনের লক্ষ্য, এবং সামনেও আমি সেটাই করতে চাই। মাস্ট। এবং মাশাআল্লাহ, আমি আসলে এখানেই একটা এন্ডিং করতে চাচ্ছিলাম এরকম একটা কথা বলে, সেটাই আমি পেয়ে গেলাম ওনার কাছ থেকে। আপনি দেখেন ওনার জীবনের যে আজকে গল্পটা এখানে উঠে এসছে, যে প্যারাডাইমটা, সেখানে কত রকমের ঘাত প্রতিঘাত। বিশেষ করে মেন্টালি উনি যে পরিমাণ ট্রমার মধ্য দিয়ে গেছেন, যে পরিমাণ ডিপ্রেশনের মধ্য দিয়ে গেছেন, শুধুমাত্র ফিজিক্যালি এই চ্যালেঞ্জটাকে কেন্দ্র করে, সেই চ্যালেঞ্জটা, সেই ট্রমাটাকে যদি ভিজুয়ালাইজ করা যেত, তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা কত বড়। কিছু ক্ষত যেটা চোখে দেখা যায়, আপনার শরীরের কোনো একটা জায়গায় নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, অ্যাক্সিডেন্টে দুমড়ে মুচড়ে গেছে, ওটা দেখা যায় চোখে। কিন্তু মানসিক জগতে এর চেয়েও ভয়ঙ্কর রকমের ক্ষতি থাকে, যেটা আমরা চোখে দেখতে পারি না। যে কারণে আমরা ওই বিষয়গুলোকে নিয়ে তেমন কোনো বিষয় আলোচনাও করি না, আমাদের ওই বিষয়গুলো তেমন অবগতও না, বিষয়গুলোর ইম্প্যাক্ট সম্পর্কে। আজকের এই অনুষ্ঠানে আমরা কিছুটা হলেও ধারণা পাওয়ার চেষ্টা করেছি। উনি থেমে যাননি, উনি ল নিয়ে পড়াশোনা করেছেন, উনি একজন লয়ার, উনি সাংগঠনিক কাজের মধ্যে ছিলেন, উনি একজন সংগঠক, এবং তারপরেও নিজের মতো করে বেঁচে থাকার একটা চেষ্টা, নিজের মূল্যায়নের জায়গা থেকে নিজেকে নিজের মতো করে ভাবার একটা চেষ্টা, এবং কোনো মানুষের ক্ষতি না করে নিজেকে স্বাধীনভাবে বাঁচিয়ে রাখার জন্যে যে প্রাণান্তর চেষ্টা, সেটা তিনি করে যাচ্ছেন। এবং সেই জায়গাটি থেকে অন্যের কথা ভেবেছেন, এবং মনে হয়েছে তার জীবনে এই যে তিনি বন্ধুর পথ পাড়ি দিয়েছেন, এত বন্ধুর পথ পাড়ি দিয়ে এসে এই গল্পগুলোই ছোট ছোট করে উনি মানুষের কাছে তুলে নিয়ে আসতে চান, এই কারণে যে তারা যেন কখনো ডিপ্রেস হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নিতে না চায়। তো সেই জায়গা থেকে তাকে আপনি সফল বলবেন না তো কি বলবেন? আমি ধন্যবাদ জানাই, আপনি আমাকে মেইল করেছিলেন, আমি কিছুক্ষণ আপনার সামনে বসেছি। আমি যখন আপনার গল্পটা শুনছিলাম, আমি চেষ্টা করেছি আপনার জায়গাটাতে আমি নিজেকে বসিয়ে, মানে আমি কি করতে পারতাম সেভাবে চিন্তা করার, এবং কখনো কখনো আমার ভেতরটাও অনেক বেশি দুমড়ে মুচড়ে গেছে। তবে এটা ঠিক যে কিছু কষ্ট জীবনে খুব সাময়িক, মানে একটা ধাক্কা দিলে ওই পেইনটা পেলে ওটা উবে যায়, কিন্তু যে কষ্ট জন্মের পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত ক্যারি করতে হয়, এবং অসম্ভব রকমের জীবসত্তা ভিতরে না থাকলে এটা সম্ভব হয় না। ঠিক আছে, প্রতি মুহূর্তেই আপনি যেই সমাজটাকে ফেস করেছেন, নিজের পরিবার থেকে শুরু করে সারাউন্ডিংকে ফেস করেছেন, এটা আপনার ফিজিক্যাল চ্যালেঞ্জকে নিয়ে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, এটাকে আপনার হয়তো মৃত্যুর দিন পর্যন্ত ফেস করতে হবে। মানুষ আপনার সামনে এসে হা হুতাশ করবে, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবে, আপনার বাবাকে নিয়ে কথা বলবে, এই কথা বলার জায়গাটা আপনি হয়তো কোনোদিন বন্ধ করতে পারবেন না। কিন্তু তারপরেও যে আপনি সমাজের মানুষকে নিয়েই ভেবেছেন, এটার জন্যই আপনার সাধুবাদ পাওয়া উচিত। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, আপনি বগুড়া থেকে এসেছেন আমার এই অনুষ্ঠানের জন্য, এবং কিছুটা সময় আপনি আমাদের দর্শকদের দিলেন। আপনার এই অনুষ্ঠান থেকে অনেকেই অনেক উপকৃত হবে। ভালো থাকবেন আপনি। আপনিও ভালো থাকবেন, আমরা সবাই যেন ভালো থাকি, পজিটিভ চিন্তা করি। জীবন থেমে থাকবে না, আমরাও থেমে থাকবো না। প্রিয় দর্শক এবং শ্রোতা, এগিয়ে আমাদের যেতেই হবে। খুব অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে এসেছি, এবং এটা নিঃসন্দেহে চরম একটা পরীক্ষা ক্ষেত্র। আমাদের হারার সুযোগ নেই, আমাদেরকে জিততেই হবে। অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।